শুরু করছে যে নতুন পর্ব প্রেরদোয়ে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছি সেটা কলকাতাতেই, তার সাথে এবং তার একটা যে বন্ধুদের গ্রুপ ছিল তাদের সাথে এই ঘটনাটা ঘটে গেছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম প্রীতম, বাড়ি হচ্ছে কলকাতায়। আমি যে ঘটনাটা আজ লিখে পাঠাচ্ছি সেটা আজ থেকে প্রায় 5 বছর আগে আমাদের সাথে ঘটে গেছে, মানে আমাদের যে বন্ধুদের গ্রুপটা ছিল তাদের সাথে ঘটে গেছে। এখন আমি চাকরি করি, কিন্তু ওই সময় আমরা কলেজে পড়তাম। তো সেকেন্ড ইয়ার এক্সাম শেষ হয়েছে, তো সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক। কিন্তু কোথায় যাব কোনো ঠিক ছিল না, মানে কোনো ঠিক হচ্ছিল না আর কি। অত বেশি বাজেট ছিল না, কারণ সেই সময় আমরা কোনো কাজ বাজ করতাম না, বাইরে থেকেও সেরকম কোনো টাকা পয়সা পেতাম না। তো যত কম খরচে যাওয়া যায় আর কি। তো ওই সময় আমাদের বন্ধুদের গ্রুপে একটা ছেলে ছিল, নাম ছিল রাজেশ। তো ও তখন আমাদের বলে যে তো আমাদের যখন বাজেটটা কম, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমার দিদার বাড়িতে দিদার বাড়িতে গিয়ে ঘুরে আসবি। তখন আমরা সবাই জিজ্ঞেস করলাম যে তোর দিদার বাড়ি কোথায়। তখন সে বলে যে শিলিগুড়ি টাউন থেকে 100 কিলোমিটার ভেতরে একটা ছোট্ট গ্রাম আছে, গ্রামের নামটা আমি বলছি না, ওই গ্রামে তার দিদার বাড়ি। তো সে এটাও বলে যে তার দিদা নাকি তাকে অনেকবার ধরে বলছে তাকে একবার দেখে যাওয়ার জন্য, কারণ তার বয়স হয়েছে, কখন কি হয়ে যায়, তো একবার দেখে যাওয়ার জন্য বলছে। তখন সেই রাজেশ বলে যে আমিও ভাবছিলাম যে অনেকবার দিদার সাথে একবার দেখা করে আসবো, তোরাও চল আমার সাথে দেখে আসবি আমার দিদার বাড়ি এবং আমার গ্রাম। আমি জানিস ওখানে মানে জন্ম থেকে প্রথম 7 বছর আমি ওখানেই কাটিয়েছি, মানে আমার ছোটোবেলাটা ওখানেই কেটেছে। তো ওই জায়গাটার প্রতি আমার একটা টান রয়েছে, ওই গ্রামের প্রতি আমার একটা টান রয়েছে। তো চল তোরা ওখানে আমার সাথে গিয়ে ঘুরে নিবি, বেশ সুন্দর জায়গা। আমি এইটুকুনি বলতে পারি যে তোদের খুব ভালো লাগবে জায়গাটা। তখন আমরা সবাই রাজি হয়ে যাই। আমাদের গ্রুপে ছিলাম আমরা 5 জন, আমি, রাজেশ বলে বন্ধুটা, আর 3টে বন্ধু ছিল, তাদের নাম হচ্ছে বিকাশ, রাকেশ আর হচ্ছে পিন্টু। আমরা 5 জনের গ্রুপ ছিলাম। তো আমরা সব টিকিট ফিকিট কেটে নিয়েছিলাম তো খুব তাড়াতাড়ি, এবং যেদিনকে আমাদের ট্রেন ছিল আমরা ঠিক টাইমেই আমরা সব বেরিয়ে যাই। এবং শিলিগুড়িতে আমরা যখন নামি তখন আমাদের সময় তখন বাজে হচ্ছে সকাল 7:30 কি 8টা বাজে। আমরা রাতের বেলা ট্রেন ধরেছিলাম হাওড়া থেকে, এবং ভোরবেলা আমরা পৌঁছে গেছিলাম, ওই ওরকম সময় আমরা 7:30 8টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো আমরা একটা গাড়ি ঠিক করি যে ওখানে যাওয়ার জন্য। তখন একটা গাড়ি ঠিক করা হয়, দরদাম করে আমরা সেই গ্রামে যাই। যাওয়ার পরে আমরা দেখি যে অসম্ভব সুন্দর একটা গ্রাম, চারিপাশে শুধু সবুজ আর সবুজ, ফুলের বাগান, সবুজের গাছপালা ভর্তি, মানে চোখ জুড়ানো এক যাকে বলে। তো আমরা বাড়িতে ঢুকি, ওদের বাড়িতে ওর দিদা আমাদের দেখে খুব খুশি হয়, আমাদের সবাইকে একসাথে দেখে খুব খুশি হয় এবং খুব আপ্যায়ন করে, যত্ন সহকারে আমাদেরকে বাড়িতে ঢোকায়। তো বাড়িটা বেশ সুন্দর একটা বাড়ি, 2তলা, কিন্তু ছাদ নেই, ছাদের জায়গায় মানে টালি দেওয়া, এবং একটা সুন্দর 2তলা কাঠের বাড়ি, পুরোনো দিনে আমলের কাঠের বেশ সুন্দর একটা বাড়ি। তো নিচের তলায় দিদা থাকে, কিন্তু ওপর তলাতেও 2টো ঘর রয়েছে, কিন্তু কেউ থাকে না আর কি, দিদা যেহেতু একাই থাকে। তো ওপরে থাকার কোনো লোকজন নেই। তো আমরা 4 জন, মানে রাজেশকে বাদ দিয়ে আমরা 4 জন ওপরেই ছিলাম, এবং রাজেশ ওর দিদার সঙ্গে নিচেই ছিল আর কি। তো আমরা ফ্রেশ হয়ে নিলাম, দিদা আমাদের দুপুরে খাবার দিল। সব কিছু খেয়ে নিয়ে যখন সময় হচ্ছে প্রায় 3:30 কি 4টে, তো আমরা ঠিক করলাম যে একটু ঘুরে আসবো আশপাশটা। রাজেশ বললো হ্যাঁ কোনো সমস্যা নেই, ঘুরে আসবি। তো আমরা বেরোলাম আশপাশটা ঘুরে দেখলাম যে বিশাল সুন্দর, মানে কি বলবো, দূরে, যেহেতু ওখানে অত পলিউশন নেই গ্রামের মধ্যে, তো আমরা অনেক দূর থেকে ওই 100 কিলোমিটার ভেতর থেকেও কিন্তু আমরা বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট হলেও একটু দেখা পাচ্ছিলাম আর কি। তো তারপরেও আরও সুন্দর সুন্দর সব গাছপালা, ফুল, আরও পাখির ডাক, কত কিছু, মানে আমাদের সবারই একদম মন ফোন ভরে যাচ্ছিলো। কিন্তু এই সব কিছুর মাঝখানেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা গাছ, সব গাছের মাঝখানে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, গাছটার মধ্যে কোনো প্রাণ নেই, মানে
পাতা ফুল কিচ্ছু নেই, একদম শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। মনে হয় যেন শীতকালে যেরকম গাছ যেমন শুকিয়ে একদম আমচুর হয়ে যায়, সেরকম একটা গাছ। তো আমি তখন রাজেশকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই গাছের কী অবস্থা? মানে চারপাশে এত সুন্দর সুন্দর সব গাছ রয়েছে, কিন্তু এই গাছটা এরকম অবস্থা কেন? কোনো ফুল তো দূরের কথা, কোনো পাতা অবধি নেই। তখন কেমন জানি না মনে হলো রাজেশ কথাটাকে এড়িয়ে গেল, বলল ও কিছু না ভাই, ও অনেক পুরনো গাছ তো, ওর জন্য ও কিছু না, বাদ দে, তুই চল না অন্য জায়গায় দেখবি চ। এই বলে সে আমাদেরকে নিয়ে চলে গেল। তো কিছুক্ষণ পরে বেশ সূর্যটা নেমে গেছে। তো ওই সময় আমরা বাড়ি চলে এলাম, কারণ ওই সময় একটু সূর্যটা অস্ত যাওয়ার মানেই একদম পুরো ঘুটঘুটে অন্ধকার ওখানে। ওই সময়তে আজ থেকে 5 বছর আগেকার ঘটনা, কিন্তু ওই সময়তেও আলো ঠিকঠাক করে যায়নি, ল্যাম্পপোস্ট ঠিকঠাক করে বসেনি আর কি। তোমাকে যদি রাতেরবেলা বেরোতে হয়, তাই তোমাকে ওই মোবাইলের আলো নিয়েই বেরোতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা মোবাইল যেহেতু বা টর্চ কিছুই আমাদের ছিল না, মোবাইল ছিল মানে টর্চ যেহেতু ছিল না, সেজন্য আমরা বাড়ি চলে আসি। এবং দিদা যেহেতু বাড়িতে একা রয়েছে, আমরা চলে আসি বাড়িতে। তারপর বাড়ির সামনে একটা ছোট্ট উঠোন টাইপের ছিল, উঠোনটা বেশ সুন্দর পরিষ্কার, বেশ সাজানো গোছানো। তো আমরা ওখানে একটা মাদুর পেতে বসি এবং সামনে একটা লণ্ঠন নিই, যেহেতু আলো ফালো সেরকম কিছু নেই। তো একটা লণ্ঠন নিয়ে বসে সবাই গোল হয়ে বসে আড্ডা মারছিলাম। রাজেশ সেই সময় ছিল না, রাজেশ ভেতরেই ছিল, আমরা চারজনে বসে বসে আড্ডা মারছি। তো সেই সময় বিকাশ বলে যে ভাই, একটা জিনিস লক্ষ্য করেছিস? আমি বললাম কী বল? বলে এত সুন্দর সব গাছপালার মাঝখানে একটা গাছ কি তোরা দেখেছিস, যে যার কোনো ফুল ডাল ডাল রয়েছে কিন্তু পাতা কিছুই নেই, একদম পুরো শুকনো আমচুর হয়ে রয়েছে। দেখ গাছটাকে এখান থেকেও দেখা যাচ্ছে অল্প একটু হলেও। আমি তখন বললাম হ্যাঁ ভাই, আমি দেখেছি, কিন্তু আমি এটা রাজেশকে জিজ্ঞেস করলাম যে গাছটার কী অবস্থা, মানে গাছটার কী ব্যাপার, এরকম শুকনো কেন? তখন সে কিন্তু কথাটাকে এড়িয়ে যায়। তখন পিন্টু বলে কেন, কথাটা এড়িয়ে যাবে কেন? তখন আমি বললাম কী করে জানবো ভাই। তখন ওই সময়তেই রাজেশ আর রাজেশের দিদা দুজনে মিলে আসছিল ঘরের ভেতর থেকে, একজনের হাতে চপ মুড়ি আর একজনের হাতে চায়ের ট্রে। তো ওর দিদা আমাদের কথাগুলো শুনতে পায়, যে আমরা ওই গাছটাকে নিয়ে কথা বলছিলাম। ও দিদা বেশ হাসি মুখে আসছিল, কিন্তু কথাগুলো শুনেই দুজনের মুখেই হাসিটা কেমন উড়ে যায়, যেরকম ওই সময়টা মানে রাজেশের মুখে হাসিটা উড়ে গেছিলো যখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম প্রথম, ওরকমই দুজনের মুখে হাসিটা কেমন উড়ে যায়। তখন ওর দিদা তাড়াতাড়ি করে আমাদের সামনে সব জিনিস খাবার দাবার রেখে রাজেশকে একটু আমাদের থেকে একটু হলেও দূরে নিয়ে গিয়ে বলে যে দেখ, ওরা কিন্তু এই গ্রামে নতুন, ওরা ওই গাছের সম্বন্ধে কিচ্ছু জানে না, কিন্তু তুই তো সব কিছু জানিস, ওদেরকে বারণ করবি ওই গাছের সামনে যাতে না যায়। দুদিনের জন্য এসছিস, শান্ত হয়ে থাক, ভালো করে ঘোর, বাড়িতে থাক, খাওয়া দাওয়া কর, দুদিন পর তো চলেই যাবি, বেকার অশান্তি করে তো কোনো লাভ নেই। ওদেরকে ভালো করে বুঝিয়ে দেয় তোর বন্ধুদেরকে, যাতে ওই গাছের সামনে না যায় আর ওই গাছের ব্যাপারে কোনো কথাবার্তা না বলে। এই বলে সে দিদা চলে গেল ভেতরে, এবং তারপর রাজেশ এসে আমাদের সামনে এসে বসলো। তখন বিকাশ বলে ভাই কী বলো তো দিদা? তখন বলে যে ও কিছু না ভাই, বাদ দে। ও দিদা জিজ্ঞেস করলো যে রাতেরবেলা কী খাবি, ভাত না রুটি? তখন পিন্টু বলে যে কেন মিথ্যা কথা বলছিস ভাই, আমি তো শুনতে পেলাম তো দিদা কী বললো, তারপরে কেন এইসব বলছিস? তখন আমি জিজ্ঞেস করলাম ভাই কী ঘটনাটা কী, আমাদেরকে খুলে বল একটু, গল্প করতেই তো বসেছি, বল না কী হয়েছে। তখন সেই রাজেশ আমাদের বলে যে দুটো বোন ছিল এই গ্রামেই, ওদেরকে ওই গাছের ডালে দুই বোনকে একসাথে ঝোলানো হয়, মানে হাতগুলোকে ডালের মধ্যে বাঁধা হয়, বেঁধে গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পর থেকে ওই সবাই গ্রামবাসীরা এটাই ভাবে যে ওই গাছের মধ্যেই ওই দুজন রয়েছে। যেদিনকে ওই ঘটনাটা ঘটে তার থেকে 1 কি 2 দিনের মধ্যে পুরো গাছটা মারা যায়, গাছের সব ডাল মানে পাতা সব একদম পুরো পুড়ে যায়। গাছটা বেশ সুন্দর সুন্দর লাল রঙের ফুল হতো, কিন্তু সব ঝরে পড়ে যায়। ওই দিনের পর থেকে আর কিচ্ছু হয় না, না পাতা গজায় না ফুল হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা প্রথম বলেছিল যে 2 বোনকে একসাথে জ্বালিয়ে দাও, ওরও ওই 1 সপ্তাহের মধ্যে ওই ঘটনার 1 সপ্তাহ পরের মারা যায়, মানে অবিশ্বাস্য একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু ঘটে।
তারপরে অনেকে যারা ওই গাছের সামনে গেছে বা গাছের সামনে গিয়ে পাকামো করে গাছে হাত দিয়েছে বা বসেছে, তাদেরও মৃত্যু ঘটেছে। তো এটাই হচ্ছে মানে গ্রামবাসীরা ভাবে যে ওই গাছের মধ্যে ওই দুই বোনের আত্মা ঘুরে বেড়ায়, সেজন্য সবাই বলে যে ওই গাছের সামনে যেতে না বা গাছের সম্বন্ধে কোনো কথা বলতে না। তো এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তখন আমি বললাম যে ভাই তুই কি এসব বিশ্বাস করিস? তুই সত্যি কথা বলতো, তুই কি নিজের চোখে কোনো দিন দেখেছিস? তখন রাজেশ বলে যে ভাই সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজের চোখে কিছুই দেখিনি, কিন্তু প্রত্যেকটা গ্রামবাসী এটা মানে, তাই আমিও মানি। আমার দিদা নিজের চোখে দেখেছে, আমার দিদা অনেকবার বলেছে, তাই আমিও মানি আর কি, আর কিছুই না। গ্রামবাসী দেখে তো চুটি কোনো লাভ নেই, এই হচ্ছে ব্যাপার। এই বলে আমরা গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই আমরা ভেতরে চলে যাই। তারপর আমরা তখন ঠিক করে নিই যে আমরা রাতেরবেলা ওই গাছের সামনে যাব। রাজেশকে আমরা কিছু বলবো না, রাজেশকে না বলেই আমরা 4 জন মিলে ওই গাছের সামনে যাব। কথা মতো রাজেশ তো নিচে দিদার সাথে শুয়েছিল। সময় তখন 1টা বাজে রাত। আমরা 4 জনে চুপচাপ আস্তে আস্তে করে বেরোলাম, বেরিয়ে সে গাছের সামনে গেলাম। গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বুঝতে পারছিলাম যে কিছুই হচ্ছে না। একটা গা ছমছমে ব্যাপার হয় বা গা ভারী হয়ে আসে, কিছুই কোনো ব্যাপারই নেই। তখন পিন্টু চিল্লিয়ে ওঠে যে কেউ আছো এখানে? কেউ থাকলে আমাদের দেখা দাও, বা এমন কিছু করো যাতে আমরা বুঝতে পারি। গ্রামবাসীরা তোমাদের ভয় পায়, কিন্তু আমরা পাই না। এরকম করে অনেক কিছু বলছিল আর কি, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। প্রায় আমরা এখানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বসেছিলাম গাছের সামনে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। পিন্টু মাঝে মাঝে এরকম হাঁক মারছিল, তাদের কোনো লাভ হয়নি। তো আমরা সেরকম আর কিছু হচ্ছে না দেখে আমরা দিদিদের বাড়ি চলে আসি, মানে ওই রাজেশের দিদার বাড়ি চলে আসি। পরের দিন সকালবেলা উঠি, ওই রাজেশ আমাদের বাড়িতে আমাদের রুমে আসার পরে সব কিছু তাকে বলি আমরা যে ভাই এসব কিচ্ছু নেই, নাথিং। আমরা ছবিও তুলেছিলাম আগের দিন রাতের বেলা, সেটাও আমরা ওদের দেখাই, দেখ তোর যদি বিশ্বাস না হয় দেখ আমরা ছবিও তুলেছি, কোথাও কিচ্ছু নেই। তোরা গ্রামবাসীরা এমনি আলাদাই ভয় পাস ভাই, কিছুই নেই। তখন রাজেশ আমাদের বলে তাহলে ভাই আজকে রাতেরবেলা আরেকবার যাবি? আমিও যেতে চাই, আমিও দেখতে চাই যে কিছু আছে কি নেই। তখন আমরা সবাই রাজি হয়ে যাই, বলে হ্যাঁ নিশ্চয়ই, কেন যাবো না, চল তুইও গিয়ে দেখবি। সেদিনকে রাতেরবেলা আমরা আবার সবাই মিলে যাই 5 জনেই। প্রথমে আমরা দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, তারপর পিন্টু আবার সে হাঁক মারা শুরু করে যে কেউ আছো এখানে? কেউ থাকলে ছাড়া দাও, দেখা দাও আমাদের। এরকম বলতে বলতে সে একটা সিগারেট জ্বালায়। সে ওরকম গাছের সামনে বসে সিগারেট খেতে থাকে আর কি। তো আমরাও বাকি 4 জন আমরাও পিন্টুর পাশে গিয়ে বসে পড়ি সবাই মিলে, মানে লাইন দিয়ে আর কি বসে পড়ি। সেই সময় আমরা দেখি যে একটা মহিলা শাড়ি পরেই আমাদের দিকে হেঁটে আসছে দূর থেকে। অন্ধকারে তার মুখটা আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু এইটুকুনি বুঝতে পারছিলাম যে খুব একটা বয়সে নয়। চুলগুলো সামনের দিকে ঝুলছিল, একটা শাড়ি পরে রয়েছে, কিন্তু শাড়িটা অনেকটা ওঠানো আর কি, প্রায় পায়ের অ্যাঙ্কেল থেকে অনেকটাই ওপরে ওঠানো। তো আমরা দেখছিলাম এবং আমরা ভাবছিলাম যে কোনো গ্রামের মানুষ, ওই জন্য আমরা ভয় পেয়ে গাছের পেছনে চলে যাই, কারণ দেখলে পরে আবার চিল্লামিল্লি শুরু করবে। ওই জন্য গাছের পেছনে চলে যাই। আমরা গাছের পেছন থেকে দেখছিলাম যে কে মহিলাটা। আমরা তারপরে দেখলাম যে মহিলাটা গাছের সামনে এসে দাঁড়ালো। তারপরে যেটা দেখলাম সেটা আমরা নিজের চোখে বিশ্বাস করতে পারি না। দেখলাম মহিলাটা এক লাফে শটাং গাছের উপরে উঠে গেল এবং হা হা করে হাসতে শুরু করলো। যেই সে গাছের উপরে উঠলো, গাছটা বীভৎস রকমেরভাবে একটা নড়ে উঠলো। ওটা একটা বিশাল বড় গাছ ছিল, মানে অশ্বত্থ গাছ বা বট গাছ যেরকম হয় সেরকম সাইজের একটা গাছ, ভীষণভাবে একটা নড়ে উঠলো। একটা মেয়ে মানুষের উপরে ওঠাতে কী করে এরকমভাবে নড়তে পারে সেটা অবিশ্বাস্য ব্যাপার। আর মেয়ে মানুষটা উঠলোই বা কী করে ওরকম করে এক লাফে, মনে হলো সে উড়ে গেল। তো আমরা সবাই মিলে খুব ভয় পেয়ে যাই। আমরা তখন এটাই মাথায় আসে যে হয়তো ওই 2 বোনের মধ্যেই এক বোন, যে মানে যেটা আমাদের রাজেশ বলেছিল যে 2 বোন ওখানেই থাকে। তো আমরা এটাই ভাবতে শুরু করি যে 2 বোনের মধ্যে হয়তো ওই এক বোন এই গাছের মধ্যে এলো। তখন আমরা ওখান থেকে পালাতে শুরু করব, কিন্তু বিকাশ ওই মাটিতে পড়ে থাকা শিকড় বাকড়ের উষ্টাকে পড়ে যায়। আর যখনই সে ওঠে আমরা দেখলাম ওর গায়ে হাতে পায়ে সব কিছুতে রক্তে ভর্তি হয়ে গেছে, মানে রক্তে ল্যাপপ্যাপ করছে যেটাকে বলে। আমরা সবাই মিলে দৌড়াতে শুরু করি,
কিন্তু সে গাছের সেই আত্মাটা রয়েছে যে এক্ষুনি কিছুক্ষণ আগে উঠে গেছিল, সে বলতে থাকে যে তোর জন্য আমি আবার মুক্ত হয়ে গেলাম, তোকে আমি কিছু করব না, তুই বাড়ি ফিরে যা, কিন্তু আমি এই গ্রামকে ছাড়খাড় করে দেবো, গ্রামে প্রত্যেক করা মানুষকে আমি মেরে ফেলবো, তোর জন্য আমি মুক্ত হয়েছি, তোর কাছে আমি ঋণী, তোকে আমি কিচ্ছু করবো না, তোরা চলে যা। এই বলে সে বলছে আর সে হো হো করে হাসছে। রাজেশ আমাদের বারবার বলছিল যে পেছন ঘুরে তাকাবি না, কি যাই হয়ে যাক না কেন। আমরা কেউই পেছন ঘুরে তাকাইনি একটাবারের জন্য। আমরা তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকি এবং তাড়াহুড়োতে বিকাশ দরজার আগে ধড়াম করে বন্ধ করে, আর সেই আওয়াজে দিদা উঠে আসে এবং দিদা উঠে এসে আমাদেরকে ওই অবস্থা দেখে বুঝতেই পারে যে আমরা সেই গাছের সামনে গেছিলাম। আমাদেরকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে যে তোমরা কী করলে, এটা তোমরা কেন করলে? তোমাদের এই পাকামির জন্য পুরো গ্রামের সর্বনাশ হয়ে গেল। গ্রামের এখন এই গ্রামে একটা মানুষ আর বাঁচবে না তোমাদের এই পাকামোর কারণে। সে বলতে থাকছে আর কান্নায় ভেঙে পড়েছে। সে মাটিতে বসে পড়েছিল কাঁদতে কাঁদতে। তখন আমরা সবাই মিলে তাকে সান্ত্বনা দিই যে কী হয়েছে, কেন হয়েছে। তখন রাজেশ আমাদের বলে যে তোরা ওপরে যা। এবার আমরা আস্তে আস্তে ওপরে চলে যাই। তারপর বিকাশও তার জামা প্যান্ট সব কিছু ছেড়ে ফেড়ে নেয় আর কি, পরিষ্কার হয়ে যায়। ওই রাতের বেলা আমাদের কারোর চোখে ঘুম হয়নি, কেউ ঘুমায়নি আমরা, কিন্তু ভোরবেলায় আমাদের চোখটা লেগে এসেছিলো। আর সেই সময় দেখি যে বিশাল একটা কোলাহলের শব্দ। আমরা বুঝতে পারছিলাম না যে কিসের কোলাহল। আমি ঘুম থেকে উঠে যে এই জানলা দিয়ে মুখটা বাড়িয়ে দেখছিলাম নিচে, দেখি উঠোনে অনেক লোক জড়ো হয়েছে। মনে হচ্ছে যেন পুরো গ্রামবাসী ওখানে চলে এসছে এবং একটা তান্ত্রিক বসে আছে এবং হোমযজ্ঞের মধ্যে পুজোর আয়োজন করা হচ্ছে এবং আমাদের বন্ধু রাজেশকে ওই উঠোনেরই একটা কোণায় নিয়ে বসিয়ে ন্যাড়া করা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বাকি তিনজনকে ডাকার পরে ওদেরকে নিয়ে আমি নিচে আসি। আমি নিচে এসে জিজ্ঞেস করি একজনকে যে কী হয়েছে। লোকটা তেড়ে মেরে আমাদের দিকে আসে, এসে বলে তোমাদের জন্য, তোমাদের পাকামোর জন্য আমাদের গ্রামবাসীরা এখন বিপদের মধ্যে পড়েছে। তোমরা কোথা থেকে এসছো হে? হ্যাঁ, কী চাও? তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে তোমরা এমন করলে কেন? এরকম সে বলতে থাকে। তারপর এটাও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও, এই গ্রাম থেকে বিদায় হও তোমরা, তোমাদের মুখ আমরা কেউ দেখতে চাই না, এরকম করে সে বলতে থাকে। তারপর কিছুক্ষণ পরেই দেখলাম যে রাজেশ পুরো ন্যাড়া হয়ে আমাদের সামনে এলো। আমি বললাম যে ভাই কী চলছে এসব? তখন বলছে ভাই কালকে ওরকম হওয়ার পরে এই গ্রামবাসীরা বলছে যে এখানে পুজো করতে হবে এবং যেহেতু আমি ওকে মুক্ত করেছি সেজন্য আমাকে দিয়ে পুজো করানো হবে এবং সেই জন্য আমাকে ন্যাড়া করা হচ্ছে। তখন আমি বললাম যে এই সব ঘটনা জানালো কে? বলে আমার দিদাই জানিয়ে দিয়েছে, কারণ এই জিনিস যদি চেপে থাকতো তাহলে আরও বেশি ক্ষতি হতো, তাই জন্য আমার দিদা সব গ্রামবাসীকে জানিয়ে দিয়েছে। তখন বিকাশ সেই লোকটার কাছে যায়, তাকে ডাকে পেছন থেকে এবং ডেকে বলে যে এইসব কী হচ্ছে, গাছটার মানে ইতিহাস কি আমাকে বলুন। তখন সেই লোকটা আবার ক্ষেপে গিয়ে বলে যে তুমি কে ভাই? তোমাকে এত কিছু আমি বলবো কেন? তোমরা চারজন মিলে এই গ্রাম থেকে ছেড়ে বিদায় হও, তোমাদের কেউ আমরা এই গ্রামে দেখতে চাই না। তখন বিকাশ একটু রেগে যায় এবং বলে যে আপনি যদি না বলেন আমরা এই গ্রাম ছেড়ে যাব না এবং আমরা আবার আজকে রাতেরবেলা ওই গাছের সামনে যাব, গিয়ে আবার আমরা পাকামো করব। যদি না বলেন তাহলে আমরা করবো, আর যদি বলেন তাহলে আমরা আজকেই এই গ্রাম ছেড়ে চলে যাব। তখন সেই লোকটা বলে যে এই গ্রামের একদম লাস্ট প্রান্তে দুই বোন থাকতো, ওদের বাবা মা কেউ ছিল না, সেজন্য ওরা খুব ছোটো থেকেই খুব কষ্ট করে মানুষ হয়েছে আর কি, এবং দুজনেই কালা জাদু করতো আর কি। কালা জাদু করে গ্রামের সব বাচ্চাগুলোকে নিজেদের কবলে করতো এবং ওদেরকে দিয়ে বাজে বাজে কাজ করাতো এবং যারা করতে পারতো না বা যারা করতো না তাদেরকে মেরে ফেলতো। এরকমই একজনের বাচ্চা একটা বাচ্চার বাবা একদিনকে দেখে নেয়। তারপরে সে প্রত্যেক করা গ্রামবাসীকে বলে দেয় এবং প্রথমে কেউ বিশ্বাস করেনি। তারপর যখন এক এক করে গ্রামের বাচ্চার সংখ্যা কমতে শুরু করে সেই সময় সবাই ক্ষেপে যায় এবং তখনই সবাই বিশ্বাস করে এবং তারপরে সবাই ওই দুটো বোনের বাড়িতে যায় এবং তো দুজনের চুলে মুঠি ধরে সেই গাছের সামনে নিয়ে আসে এবং দুজনকে ওখানে ঝুলিয়ে জীবন্ত জ্বালিয়ে দেয়। তারপর থেকেই ওখানে ওই গাছটা অভিশপ্ত হয়ে গেছে এবং তারপরে যেদিনকে জ্বালানো হয় তার পরের দিনকে একটা তান্ত্রিক আনা হয়। তান্ত্রিক এসে
ওই গ্রামে গাছে পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার পরে সে প্রত্যেক কটা গ্রামবাসীকে একটা করে তাবিজ দেয়, বলে যে জীবনের শেষ নিঃশ্বাস অবধি এই তাবিজটা যেন কেউ না খোলে, যে খুলবে তার প্রাণ যাবে। আর এই গাছের সামনে যে আসবে, গাছের সামনে যে বসবে বা গাছে যে হাত দেবে, তাহলেই কিন্তু তার দ্বারা এই মানে গাছের মধ্যে যে দুটো আত্মা রয়েছে তাদের কিন্তু আবার মুক্ত হয়ে যাবে, এবং যে মুক্ত করবে তাকেই কিন্তু আবার ন্যাড়া করে পুজো দিতে হবে। তো যেহেতু এরকম করা হয়েছে, তো সেজন্য ওই আমাদের বন্ধু রাজেশকে এরকম পুজো দিতে হয়েছে। তখন আমি বললাম যে কেন, আমরা তো প্রথম দিনেও গেছিলাম, আমরা তো গাছে হাত দিয়েছিলাম, আমরা গাছের নিচে বসেছিলাম, কিন্তু কিছু তো হয়নি। তখন সে লোকটা আবার বলে যে কারণ তোমরা হচ্ছো এই গ্রামের কেউ নয়, এই গ্রামে জন্মেছে এরকম কোনো ব্যক্তি যদি গাছে গিয়ে হাত দেয় তাহলেই সে মুক্ত হবে, না হলে নয়। তোমরা যেহেতু এই গ্রামে জন্মাওনি, তোমরা বাইরে থেকে এসছো, সেজন্য তোমাদের কেউ দেখাও দেয়নি আর তোমাদের কোনো ক্ষতিও করেনি। কিন্তু যেহেতু রাজেশ এই গ্রামে জন্মেছে আর ও ওই গাছে গিয়ে হাত দিয়েছিল, সেই কারণে ও মুক্ত হয়ে গেছে। তো তারপরে সব পুজো আর্চা করা হয়। যখন পুজো শেষ হয় তখন বিকেল 4টে বেজে গেছে। তো আমরা সবাই ঠিক করি যে পরের দিনকে আমরা বেরিয়ে আসবো, এবং সেদিনকে আমরা কোথাও আর বেরোইনি, আমরা নিজেদের ঘরেই ছিলাম, মানে ওই দিদার ঘরে। পরের দিনকে আমাদের সকাল হয়, আমরা তাড়াতাড়ি করে সব বেরিয়ে আসি। তো তারপরে আর কিছুই সেরকম হয়নি। তো এটাই ছিল আজ যে ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং আপনার বন্ধুবান্ধব, পরিজন সবার সাথে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।